যেটা বললাম যে তাহলে থার্মোকেমিস্ট্রি কি? হ্যাঁ, তো বললাম তো এইটা করে আর কি। আচ্ছা, দিস সাবজেক্ট ইজ বেসড largely on the first law of thermodynamics, and in thermochemistry we actually measure heat changes associated with various chemical reaction। যেটা বললাম সেটা। আচ্ছা, তাহলে থার্মোকেমিস্ট্রি পড়তে গেলেই প্রথমত আমাদের দুটো টার্ম পড়তে হবে, মানে ভীষণ ইম্পর্টেন্ট একদম ফার্স্টলি, যে একটা হচ্ছে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা, এবার এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার যেটা, সেটাকে যদি আমরা কিউ সাফিক্সে পি এইভাবে ডিনোট করি, এই যে আমি এখানে বলছি যে কি হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার যেটা, সেইটা চেঞ্জ অফ এনথালপি ফর দ্য রিয়াকশনের সাথে ইকুয়াল সমান হয়। আর হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম যেটা, সেটা চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি অফ এ রিয়াকশনের সাথে সমান হয়। এটা হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের এই দুটো জিনিস মানে প্রথমেই জেনে নিতে হবে যে ব্যাপারটা কি। বলছে যে হিট চেঞ্জ ইজ এ পাথ প্রপার্টি অ্যান্ড হেন্স ইট ডিপেন্ডস অন দ্য পাথ অফ দ্য ট্রান্সফরমেশন। Therefore, depending on whether the reaction takes place at constant volume or at constant pressure, heat change may be different in magnitude। ঠিক আছে, তার কারণ হচ্ছে, কারণ কি, তা কেন দুটো আলাদা চেঞ্জ হচ্ছে, কারণ হিটটা একটা পাথ প্রপার্টি যে তার পাথ অফ ট্রান্সফরমেশনের উপর ডিপেন্ড করে। এবার একটা পাথে হচ্ছে প্রেশারকে কনস্ট্যান্ট রেখেছি আর একটা পাথে ভলিউম কনস্ট্যান্ট রেখেছি, সেই জন্য ডেফিনেশন অফ পাথ যখনই চেঞ্জ হয়ে গেল তাহলে হিট চেঞ্জটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য একটাকে বলে কিউপি আর একটা হচ্ছে কিউভি, এবং দুটো আলাদা আলাদা হয়। এবং এক্সপেরিমেন্টালি এটা দেখা গেছে যে কিউপিটা চেঞ্জ ইন এনথ্যালপি ফর দ্য রিয়াকশনের সাথে সমান হয়, সেই জন্য কিউপি ইকুয়ালস টু ডেল্টা এইচ, অ্যান্ড কিউভিটা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফর দ্য রিয়াকশনের সাথে সমান হয়। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার এখন কথাটা হচ্ছে কোনটা আমরা মাপতে পারবো, কোনটা মাপা সোজা বা কোনটা মাপতে পারবো কিউপি আর কিউভির মধ্যে। আচ্ছা, তার আগে দেখে নিতে হবে যে কিউপি আর কিউভির মধ্যে রিলেশনটা কি, কোথাও না কোথাও তো এদেরকে রিলেটেড হতে হবে, সেটা দেখে নেওয়া যায়। তাহলে রিলেশন বিটুইন কিউপি অ্যান্ড কিউভি সেটা কি, যে আমরা জানি এনথালপি ডেফিনেশন এইচ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি। তাহলে ফর এ ফাইনাইট চেঞ্জ ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা অফ পিভি, এটা লিখতে পারি। আচ্ছা, এবার ডেল্টা এইচ মানে এক্সপেরিমেন্টালি এটা কিউপি মানে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশারের সাথে সমান, আর ডেল্টা ইউ মানে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউমের সাথে সমান। তাহলে কিউপি ইকুয়ালস টু কিউভি প্লাস ডেল্টা অফ পিভি, এইটা। আচ্ছা, এইবার যদি এটা একটা গ্যাস ফেজ রিয়াকশন হয় এবং যদি গ্যাসটা আইডিয়ালি বিহেভ করে, তাহলে ডেল্টা অফ পিভি ইকুয়ালস টু ডেল্টা অফ এনআরটি, পিভি মানে পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে কিউপি ইকুয়ালস টু কিউভি প্লাস ডেল্টা। এবার এখানে কি হবে, এখানে হচ্ছে আর আর টি দুটোই কনস্ট্যান্ট, তাহলে ওইটার উপর ডেল্টা দেওয়ার কোনো মানে নেই। ঠিক আছে, তার মানে টি কনস্ট্যান্ট, কারণ কনস্ট্যান্ট টেম্পারেচারেই হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমার এখানে শুধু কি থাকবে, কারণ এই যে এখানে বলেছি ফর অ্যান আইসোথার্মাল প্রসেস, মানে যখন টেম্পারেচারটাকে আমি কনস্ট্যান্ট করে নিচ্ছি তখন এই ডেল্টাটা আমার আরটা তো ইটসেলফ কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র এনটা এখানে ভ্যারি করতে পারে কারণ টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট। তাহলে কিউপি ইকুয়ালস টু কিউভি প্লাস ডেল্টা এন আরটি, যেখানে এই ডেল্টা এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ মোলস ছিল, তাহলে ডেল্টা এনটা কি হবে, ডেল্টা এনটা বেসিক্যালি নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস মাইনাস নাম্বার অফ মোলস অফ রিয়াক্ট্যান্ট, বা স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট অফ প্রোডাক্টস মাইনাস স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট অফ রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে ডেল্টা এন। তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন মানে কিউপি অ্যান্ড কিউভি ফর অ্যান আইসোথার্মাল প্রসেস, বা ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল এন আর, এটাও লিখতে পারি কারণ কিউপি আর কিউভি মানে তো ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা ইউ রেসপেক্টিভলি, এটাও লিখতে পারি। তাহলে এটা হচ্ছে রিলেশন, এই রিলেশন দিয়ে অনেক কোশ্চেন আসে, তোমরা হয়তো দেখেছো অলরেডি। হ্যাঁ, আচ্ছা, এইবার বলছি যে তাহলে কিউপি অ্যান্ড কিউভি যেটা হলো, দিস বিহেভ অ্যাজ এ স্টেট ফাংশন। সেটাই তো হয়, কারণ যেহেতু কিউপিটা ডেল্টা এইচ এর সাথে সমান আর কিউভিটা ডেল্টা ইউ এর সাথে সমান, এখন এনথ্যালপি আর ইন্টারনাল এনার্জি এই দুটো হচ্ছে স্টেট ফাংশন। এবার যেহেতু এরা যখন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার এবং কনস্ট্যান্ট ভলিউমে এই হিট চেঞ্জগুলো যদি ডেল্টা এইচ আর ডেল্টা ইউ এর সাথে সমান হয়ে যায়, তার মানে ওই পার্টিকুলার কন্ডিশনে ওরা স্টেট ফাংশনের মতো বিহেভ করে, সেটাই এখানে বেসিক্যালি লেখা।
যে as u and h are state properties, delta u and delta h depend only on the initial and final states of the system. Therefore, at constant volume or at constant pressure, heat of the reaction qv or qp behaves as a state function. এটাই হবে। Consequently, QP and QV of a chemical reaction is independent of path of the transformation। কারণ যেহেতু ওরা তাহলে মানে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ অফ দ্য ট্রান্সফরমেশন কখন হয়ে গেল? যখন এট কনস্ট্যান্ট প্রেশার বা এট কনস্ট্যান্ট ভলিউমে আছে, মানে পুরো প্রসেসটাই চলছে এট কনস্ট্যান্ট প্রেশারে। সেই অবস্থাতে আমার যদি এর ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট একই থাকে, তাহলে আমি যে পাত দিয়ে যাই না কেন আমি প্রতি ক্ষেত্রে কিউ পিটা একই পাবো, মানে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশারটা আমি সেম পাবো। আবার একই রকমভাবে কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউমটা আমি সেম পাবো। যখন ভলিউমটা কনস্ট্যান্ট আছে সেই অবস্থাতে, কিন্তু সেই অবস্থাতে মানে কিউপি আর কিউভি ইটসেলফ আলাদা আলাদা করে তারা হচ্ছে পাথ ফাংশন। কিন্তু যখন প্রেশার আমি কনস্ট্যান্ট করে দিলাম সেই অবস্থাতে, যেহেতু ওইটা একটা আলাদা করে স্টেট ফাংশন ডেল্টা এইচ এর সাথে সমান, তার মানে প্রেশার কনস্ট্যান্ট আছে এই অবস্থাতে যদি আমার ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট একই থাকে, তাহলে আমি যে রাস্তা দিয়ে যাই না কেন কিউপিটা একই পাবো। এইটা আসলে বলতে চেয়েছি। আর মোস্ট অফ দ্য, এবার এইখানে প্রশ্ন হচ্ছে যে কিউপি আর কিউভির মধ্যে কোনটা বেশি কনভেনিয়েন্ট টু ডিটারমাইন, আর কি ডিটারমাইন করার জন্য কোনটা বেশি কনভেনিয়েন্ট। তো সেইটা বলছে যে মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন টেক্স প্লেস অ্যাট ওপেন অ্যাটমসফিয়ার দ্যাট ইজ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন সেরকমভাবেই হয়। হেন্স হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, দ্যাট ইজ এনথালপি চেঞ্জ ফর এ রিয়াকশন, ইজ মোর ইউজফুল কোয়ান্টিটি দ্যান হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম or change in internal energy for the reaction। কারণ যেহেতু মোস্ট অফ দ্য রিয়াকশন মানে ওপেন অ্যাটমসফিয়ারে হয়, সেই জন্য মানে ওপেন অ্যাটমসফিয়ারে যখন হচ্ছে তখন ওই মানে তার মানে কি, তার মানে মানে প্রেশারটা কনস্ট্যান্ট আছে, প্রেশার কনস্ট্যান্ট আছে, মানে তার মানে সেই ক্ষেত্রে আমি যত সহজে ওই এবার তাতে মানে সেরকম রিয়াকশনের ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে কতটা তাপ হিট আমাকে দিতে হচ্ছে বা কতটা হিট ছেড়ে দিচ্ছে, সেইটাই আমার বেসিক্যালি ওই এনথ্যালপির সাথে সমান হয়ে যায়। এবার যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে তাহলে যে এনথ্যালপি চেঞ্জটা হচ্ছে সেটাই বেসিক্যালি কিউপি। আচ্ছা, এবার অন্যদিকে ভলিউম, এবার আমি এবার একটা কন্টেনারের মধ্যে রিয়াকশনটা করতে পারি, সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো করলাম, সেই ক্ষেত্রে ভলিউমটা কনস্ট্যান্ট হয়ে গেল, কিন্তু সেই ক্ষেত্রে যে এনথালপি চেঞ্জটা হবে সেইটা তো তোমার কিউভি নয়। তোমাকে কিউভি পেতে গেলে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা বুঝতে হবে, ইন্টারনাল এনার্জি। বাট ইন্টারনাল এনার্জি চেঞ্জ বোঝাটা তত সোজা নয়। এনথালপিটা কি হচ্ছে, এনথালপিটা তোমার যে পরিমাণ হিটটা ছাড়ছে বা যে পরিমাণ হিট দিতে হচ্ছে সেটাই এনথালপি, কিন্তু ইন্টারনাল এনার্জি ইজ নট দ্যাট ইজি টু ডিটারমাইন। সেই জন্য সবসময় কিউপি সেটা হচ্ছে অনেক বেশি, অনেক মোর কনভেনিয়েন্ট টু ডিটারমাইন দেন কিউভি। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটা হলো। আচ্ছা, এবার নেক্সট কি? আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু, এই পিপিটিটাই তোমাদের যেহেতু আমি পাঠাবো, তোমরা এই প্রবলেমগুলো করে দেখতে পারো, বেশ কিছু প্রবলেম আছে। হ্যাঁ, তো সেই মানে এই পিপিটিতে অনেক প্রবলেম সেট করা আছে করেসপন্ডিং টু দ্য মানে যা যা টপিক পড়ানো হয়েছে সেই টপিকের সাথে রিলেটেড, তো সেগুলো করে দেখতে পারো আর কি। আচ্ছা আচ্ছা, এবারে থার্মোকেমিস্ট্রিতে নর্মালি দুটো ল হয়, যেগুলোকে বলা হয় বেসিক লজ অফ থার্মোকেমিস্ট্রি। There are two basic laws of thermochemistry which are based on the first law of thermodynamics. They are the law of Lavoisier and Laplace, or Hess's law of constant heat summation. এই দুটো law of Lavoisier and Laplace আর Hess's law of constant heat summation, এই দুটো। আচ্ছা, law of Lavoisier and Laplace কি বলছে? সে এটা বলছে যে একটা রিভার্সেবল রিয়াকশনের ক্ষেত্রে যে কোনো একটা ফরওয়ার্ড রিয়াকশনের জন্য যে হিট চেঞ্জ, দ্যাট উইল বি এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য হিট চেঞ্জ ফর দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন বাট অপোজিট ইন সাইন। এটা বলছে যে দিস ল স্টেটস দ্যাট ওয়েন এ রিভার্সেবল রিয়াকশন টেক্স প্লেস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, then heat of the reaction for the backward process will be exactly the same to that of the forward process but opposite in sign। এইটা বলছে যখন কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসারে হবে কোনো একটা রিভার্সেবল রিয়াকশনের জন্য, ঠিক আছে? সেটা তো হয়ই, সেটা এগুলো, এবং
এবং এইগুলো কি করে এসেছে, এই লগুলো কি করে এসেছে, তাহলে সেই যে প্রথমেই যখন মানে স্যারও অনেকবার বলেছে বা আমিও হয়তো বলেছি যে ফিজিক্যাল কেমিস্ট্রিতে দু ধরনের ল হয়। একটা হতে পারে তোমার যেটা হচ্ছে কোনো রকম অ্যাজাম্পশন আর পস্টুলেটের উপর ডিপেন্ড করে না, যেটা সম্পূর্ণ হচ্ছে দৈনন্দিন দৈনন্দিন জীবনে কি হচ্ছে সেইটার উপর বেসড করে, জাস্ট ফ্রম আওয়ার এক্সপেরিয়েন্স, ফ্রম এক্সপেরিমেন্ট, হ্যাঁ, বা ফ্রম আওয়ার এক্সপেরিয়েন্স থেকে যেগুলো হয় সেগুলো, যেমন হচ্ছে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বলেছিলাম। তো এইটাও হচ্ছে সেরকম ব্যাপার, মানে এটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকেই এই লগুলো কিন্তু এসেছে। ঠিক আছে, যে when a reversible reaction takes place at constant temperature and pressure, then heat of the reaction for the backward process will be exactly the same to that of the forward process but opposite in sign। ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে যেমন তাহলে সেটা প্রমাণ করা যাক, সেটা প্রমাণ করা যাক কি হবে। আচ্ছা, কিভাবে হয়, তাহলে কনসিডার এ রিভার্সিবল রিয়াকশন হুইচ টেক্স প্লেস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, যেমন হচ্ছে এই যে এই রিয়াকশনটা। আচ্ছা, এবার এর জন্য এর ফরওয়ার্ড, এর জন্য হিট চেঞ্জ ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন কি হবে, কি হবে এটা, এইটা হবে হচ্ছে যে নিউ এক্স, মানে হিট চেঞ্জ ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন কি হবে, যে প্রতি প্রোডাক্টের জন্য এনথ্যালপি চেঞ্জ মাইনাস রিয়াক্ট্যান্টের জন্য এনথ্যালপি চেঞ্জ। আচ্ছা, এবার প্রোডাক্টের জন্য এনথ্যালপি চেঞ্জ কি হবে, প্রত্যেকটা প্রোডাক্টের যে আলাদা আলাদা করে এনথ্যালপি সেইগুলো সামেশন হবে, কারণ এটা যেহেতু একটা স্টেট প্রপার্টি। তাহলে এইটার ক্ষেত্রে নিউ এক্স পরিমাণ এক্স আছে, তার মানে এর জন্য এনথ্যালপি হবে নিউ এক্স ইন্টু এইচ এক্স বার, যেখানে এইচ এক্স বারটা হচ্ছে মোলার এনথ্যালপি অফ এক্স। তাই তো, তার মানে এক মোলের জন্য এনথালপি যদি এইটা হয়, তাহলে নিউ এক্স পরিমাণের জন্য নিউ এক্স ইন্টু এইচ বার এক্স প্লাস নিউ ওয়াই ইন্টু এইচ বার ওয়াই প্লাস ডট 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 মাইনাস রিয়াক্ট্যান্টের এনথালপি একইভাবে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি এইটা হচ্ছে প্রোডাক্টের এনথালপি, টোটাল প্রোডাক্টের এনথালপি মাইনাস টোটাল রিয়াক্ট্যান্টের এনথালপি। এটা হলো ফরওয়ার্ড রিয়াকশনের জন্য। আচ্ছা, এবার যদি ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য করি, তাহলে সেক্ষেত্রে এইটা এ বি এগুলো হচ্ছে প্রোডাক্ট আর এক্স ওয়াই এগুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট। তাহলে সেরকম ভাবে যদি আমি ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য হিট চেঞ্জ ক্যালকুলেট করি, তাহলে সেরকম ভাবে ওইটা একই রকম হবে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট বেসিক্যালি, কিন্তু এক্ষেত্রে এখন মানে এ বি এগুলো হচ্ছে প্রোডাক্ট আর এক্স ওয়াই গুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট। ঠিক আছে, সেই জন্য এটাকে জাস্ট লিখেছে, যে এইখানে জাস্ট লিখেছে যে তাহলে মানে এখন কি হবে, এই দেখো, মানে নিউ এ এইচ এ বার প্লাস নিউ বি এইচ বি বার প্লাস ডট 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 মাইনাস এক্স ওয়াই এগুলোর জন্য এটা হবে। করে এবার কি করেছে, এটা মাইনাস কমন নিয়ে নিয়েছে। মাইনাস যখনই কমন নিয়ে নি তখনই ব্যাপারটা উল্টে গেল, যেটা ওই আগেরটার মতো দেখতে হয়ে গেল, যেটা বেসিক্যালি ফরওয়ার্ড রিয়াকশনের জন্য এনথালপি চেঞ্জ দিয়েছিল, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য এনথালপি চেঞ্জ ইকুয়ালস টু মাইনাস অফ ফরওয়ার্ড রিয়াকশনের জন্য এনথালপি চেঞ্জ। এটা হয়ে গেল। ঠিক আছে, এইটা তাহলে দেয়ার ফর কিউপি প্রাইম ইকুয়ালস টু মাইনাস অফ কিউপি, এটা একদম এক্সপেরিমেন্টালি প্রুভেন। তো সেই জন্য এইটা হচ্ছে বেসিক্যালি ওই ল অফ ল্যাভেসিয়ার অ্যান্ড ল্যাপ্লাস এটা। ঠিক আছে, আচ্ছা, যেমন কি, যেমন এরকম কিছু উদাহরণ বলেছে, যেমন হচ্ছে এই যে তোমার হচ্ছে CH4 থেকে মানে হচ্ছে বেসিক্যালি মিথেনের দহন একটা, আর একটা হচ্ছে ফরমেশন অফ কার্বন ডাই অক্সাইড, মানে মিথেনে দহন করে, মানে মিথেনটাকে যদি অক্সিজেনের মধ্যে রিয়াকশন করা হয় তাহলে তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি হয়। আবার উল্টো দিকে এইটারই যদি রিভার্স রিয়াকশন, কার্বন ডাই অক্সাইড প্লাস জল থেকে মিথেন প্লাস অক্সিজেন তৈরি হচ্ছে এটা। তাহলে প্রথমটার জন্য ডেল্টা এইচ বলছে, দেখা যায় যে 298 কেলভিনে 890.36 কিলোজুল পার মোল, আর যদি উল্টো রিয়াকশনটা করি তাহলে দেখা যায় -890.36 কিলোজুল পার মোল, এটা পরিষ্কার দেখা যায়। ঠিক আছে, একই রকম ভাবে তোমার হচ্ছে ওই মানে গ্রাফাইট থেকে ডায়মন্ড আর ডায়মন্ড থেকে গ্রাফাইট, এই ক্ষেত্রেও সেম জিনিস দেখা যায়। ঠিক আছে, তো এইগুলো একদম এক্সপেরিমেন্টালি প্রুভেন দেখা যায় আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। এটা কি, এটা কি, এটাও হচ্ছে ওই একই ব্যাপার, যে এনথালপি যেহেতু স্টেট প্রপার্টি সেইটার জন্য এটার এত কিছু হচ্ছে, যে কি বলছে, যে কোনো একটা রিয়াকশন যদি একটা স্টেপে হয় তাহলে তার জন্য যে টোটাল চেঞ্জ ইন এনথালপি, যদি রিয়াকশনটা বিভিন্ন নাম্বার অফ স্টেপসে হয় তাহলে তার জন্য যে টোটাল চেঞ্জ অফ এনথালপি দুটো সেম হবে। মানে কি, মানে ব্যাপারটা সেই একই, যে যেহেতু এনথালপি একটা স্টেট প্রপার্টি, সেই জন্য অ্যাজ লং অ্যাজ আমাদের ইনিশিয়াল স্টেট আর ফাইনাল
ফাইনাল স্টেট এই দুটো যদি একই থাকে, এই দুটো যদি সেম থাকে উভয় ক্ষেত্রেই, তাহলে আমি যে রাস্তা দিয়ে যেভাবে খুশি যাই না কেন আমার হিট চেঞ্জটা একই হবে। সেটাই হচ্ছে বেসিক্যালি হেসেস ল অফ হিট সামেশন। ঠিক আছে? তাহলে এগুলো তো আমরা জানোই আর কি। হ্যাঁ, যে তাহলে ইফ এ পার্টিকুলার রিঅ্যাকশন টেকস প্লেস ইন এ সিঙ্গেল স্টেপ or in a number of steps at a particular temperature and pressure, then sum of change in heat in all the steps is equal to the heat change for the single step reaction. This is the Hess's law of constant heat summation. এইটা, as enthalpy is a state property, its change depends only on the initial and final state, and hence H must be the same in different paths and when the initial state and final states are same. এটাই হবে। Due to the Hess's law of constant heat summation, the equation involving the enthalpies can be treated as a simply algebraic equation. This means thermochemical equations can be added or subtracted. মানে কি, মানে ওই একই ব্যাপার, এই এনথালপি যেহেতু স্টেট প্রপার্টি সেজন্য টোটাল চেঞ্জ ইন এনথালপিটাকে তুমি সামেশন অফ প্রতিটা স্টেপ হিসাবে লিখতে পারো। যদি এনথালপিকে লিখতে পারো তাহলে এই রিয়াকশন গুলোকেও যদি আমি অ্যাজ ইফ যেন জাস্ট অ্যালজেব্রিক ইকুয়েশনের মতো ভেবে যদি যোগ করি তাহলেই আমি ওই এনথালপি গুলোকে অ্যাজ ইফ যোগ করছি, তাহলে তার টোটাল এনথালপি পাবো। সেটাই বলেছে আর কি, জাস্ট নিউমেরিক্যাল প্রবলেমের জন্য। যেমন কি, যেমন বলছে যে লেট আস কনসিডার রিয়াকশন নিউ এ থেকে নিউ পি হচ্ছে। আচ্ছা, এবার এই রিয়াকশনটা একটা স্টেপে যেতে পারে, তাহলে তার জন্য হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড টেম্পারেচার কি হবে, সেটা হবে হচ্ছে নিউ পি এইচ পি বার মাইনাস নিউ এ এইচ এ বার, এটা হবে। ঠিক আছে, এটা থাকলো। আচ্ছা, এবার এটা নাম্বার অফ স্টেপসে ঘটতে পারে, তাহলে নিউ এ থেকে নিউ এ থেকে নিউ বি, নিউ বি থেকে নিউ সি থেকে নিউ ডি করে ডট 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 করে নিউ এক্স থেকে নিউ পি ফাইনালি হলো। সেই ইনিশিয়াল আর ফাইনাল স্টেপটা তো একই থাকতে হবে, সেটা হলো, শুধু মাঝখানে অনেক কিছু ঢুকে গেল। এইবার ধরো প্রথম স্টেপের জন্য আমার এনথালপি চেঞ্জ ডেল্টা এইচ ওয়ান, পরেরটার জন্য আমার ডেল্টা এইচ টু, তারপরটার জন্য ডেল্টা এইচ থ্রি অ্যান্ড সো অন করে ফাইনালি হচ্ছে ডেল্টা এইচ আর কি এন, এই টাইপের একটা কিছু হলো। তাহলে আমার টোটাল চেঞ্জ ইন এনথালপি কি হবে, ডেল্টা এইচ ওয়ান প্লাস ডেল্টা এইচ টু প্লাস ডেল্টা এইচ থ্রি প্লাস ডট 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 করে ফাইনালি এইটা এই পর্যন্ত হবে এইটা। আচ্ছা, এইবার আমি হচ্ছে কি ওই প্রতিটাকে আমি আর কি করলাম, প্রতিটাকে আমি বেসিক্যালি হচ্ছে ভেঙে দিলাম, প্রতিটাকে আমি যোগ করলাম। যোগ করলে কি হবে, এই যে এদিকে নিউ বিবি, এইদিকে নিউ বিবি, এইদিকে নিউ সিসি, এইদিকে নিউ সিসি, এরকম ভাবে থাকবে, থেকে সব কেটে কুটে যাবে। কেটে কুটে থেকে ফাইনাল এনথালপিটা আমার কি, তাহলে একই রকম ভাবে ওইদিকে ডেল্টা এইচ ওয়ান ডেল্টা এইচ টু এগুলো সব কেটে কুটে যাবে। কেটে কুটে গিয়ে আমার ফাইনালি কি পড়ে থাকছে, ফাইনালি পড়ে থাকবে সেই নিউ পি ডেল্টা এইচ পি বার মাইনাস নিউ এ, মানে বেসিক্যালি ধরো প্রথমটার জন্য ডেল্টা এইচ ওয়ান ইকুয়ালস টু হবে নিউ বি ডেল্টা এইচ বি বার মাইনাস নিউ এ ডেল্টা এইচ এ বার, পরেরটার জন্য হবে নিউ সি ডেল্টা এইচ সি বার মাইনাস নিউ বি ডেল্টা এইচ বি বার, এইভাবে হবে প্রত্যেকটার জন্য। এবার যখন যোগ করব তখন ওই যে ওই দিকের নিউ বি ডেল্টা এইচ বি বার আর এইদিকে নিউ বি ডেল্টা এইচ বি বার কেটে গেল, মানে মানে ঠিক যেভাবে এদিকটা কাটছে ডেল্টা এইচ গুলো ঠিক সেইভাবে কেটে কেটে গেল, করে ফাইনালি পড়ে থাকবে শুধু এই টার্মটাই পড়ে থাকবে এই নাম্বার অফ স্টেপস এর জন্য। সেটাই এখানে লেখা আছে, এই দেখো কি যে প্রথমটার জন্য কিউপি ওয়ান দিয়ে লিখেছে বা ডেল্টা এইচ ওয়ান, সেটা কি নিউ বি ডেল্টা এইচ বি বার মাইনাস এইটাই, পরেরটার জন্য নিউ সি ডেল্টা এইচ সি বার মাইনাস নিউ বি ডেল্টা এইচ বি বার এইটা, তাহলে এই যে এবার যদি আমি যোগ করি তাহলে এই প্লাস আর এই মাইনাস কেটে গেল, প্রতিটা কেটে যাবে, কেটে টেটে গিয়ে ফাইনালি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই নিউ পি এইচ পি বার মাইনাস নিউ এ এইচ এ বার, যেটা ওই একটা স্টেপে এনথালপির সাথে সমান ছিল, একটা স্টেপের রিঅ্যাকশনের সাথে সমান ছিল। তার মানে মানে বেসিক্যালি এটা অ্যালজেব্রিক সামেশন, আর কিছুই না, সেটাই বলেছে। ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। এবার এর বেশ কিছু উদাহরণ দেখা যাক, উদাহরণ দেখানো যায়। যেমন হচ্ছে বলছে যে মানে ধরো এরকম একটা রিয়াকশন আছে, ম্যাগনেসিয়াম আর হচ্ছে তার সাথে তোমার হচ্ছে অক্সিজেনের রিয়াকশন করছে, করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, তার জন্য তোমার হচ্ছে গিয়ে ডেল্টা এইচটা হচ্ছে এইটা। আচ্ছা, একই রকম ভাবে হচ্ছে এফি
আয়রন প্লাস হচ্ছে অক্সিজেনের থেকে এরকম Fe2O3 তৈরি করছে, তার জন্য ডেল্টা এইচ টুটা এইটা। এইবার আমরা বলছি ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট ডেল্টা এইচ ফর দ্য রিয়াকশন ম্যাগনেসিয়াম প্লাস Fe2O3 থেকে এইটা এরকম তৈরি হচ্ছে, এর জন্য আমরা এই করতে চাই। তাহলে সেটা কি হবে? সেটা কি হবে যে বলছে দিস ইকুয়েশন ক্যান বি অবটেন্ড ইফ ইউ সিম্পলি, মানে এই ইকুয়েশনটা আমি কি করে পাবো? এই দুটো ইকুয়েশনের থেকে কি করে অ্যালজেব্রিক সামেশন বা সাবস্ট্রাকশন বা কি করে আমি পাবো? আচ্ছা, তাহলে আমাকে কি দেখতে হবে? আমাকে তৈরি করতে হবে এমজিও প্লাস এফি, এটা তৈরি করতে হবে। তার মানে 3 mgO প্লাস 2 Fe। আচ্ছা, 2 Fe আমার অলরেডি আছে, আমাকে করতে হবে হচ্ছে 3 mgO। ঠিক আছে, আর এদিকে আমাকে করতে হবে 3 mg। ঠিক আছে, তাহলে কি করলাম? আমি প্রথম ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করলাম, আর পরেরটাকে সেটা থেকে ভাগ করছি। করলে আমার এটা 3 mg চলে আসলো ডিরেক্টলি, মানে এটা চলে আসবে একদম 3 mg চলে আসবে, এটা 3 2 O2 চলে আসবে, এটা 3 2 6 mgO চলে আসবে। আচ্ছা, আর এইদিকে হচ্ছে যেটা আছে, যা আছে আছে, তাহলে এদিক থেকে করলে তাহলে এদিক থেকে করলে ওই 3 2 O2 3 2 O2 কেটে যাবে, কেটে গিয়ে এটা একদম একদম এক্স্যাক্টলি এটা মনে হয় শুধু এমজিও হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল আছে, এটা না ভুল আছে, সেটাই আমি ভাবছি। এটা কি হলো? এইটা এটা এমজি হবে। বাবারে, এটা আবার কি হয়েছে এখানে? হ্যাঁ, কাটাচ্ছে, একটাতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে একটা এই শুধু এমজিও হবে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে দেখো এটা একদম হয়ে যাবে। এবার এটাকে ঠিক যেভাবে ইকুয়েশনটা করেছে সেভাবেই এনথালপি গুলোকে যদি করলে এটা আসে হচ্ছে -243.6 কিলো ক্যালোরি পার মোল। এইভাবেই হেসেস লটা ইউজ করে ওই এনথালপি গুলো বার করতে হয়। ঠিক আছে, এরকম অঙ্ক আসে নর্মালি। হ্যাঁ, আচ্ছা, এখানে আর একটা উদাহরণ দেখিয়েছে, যে বলছে যে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন অ্যালাউজ ওয়ান টু ডিটারমাইন দ্য হিট অফ দ্য রিয়াকশন হুইচ আর আইদার ইম্পসিবল টু মেজার ডিরেক্টলি অর হ্যাভ নট বিন মেজার্ড ফর সাম স্পেসিফিক রিজন। মানে এক্সপেরিমেন্টালি যে রিয়াকশনগুলো করা যায় সেগুলো তো করে এক্সপেরিমেন্টালি ডেল্টা এইচটা পেয়ে গেলাম। এবার হয়তো কিছু কিছু রিয়াকশন মানে কিছু কিছু হিট জানার দরকার হয় যেগুলো এক্সপেরিমেন্টালি করা যাচ্ছে না, কিন্তু একটা আইডিয়া পাওয়া দরকার যে যদি এরকম রিয়াকশন হতো তাহলে তার জন্য হিট অফ দ্য রিয়াকশন কি হতো আর কি। তো তখন এই এক্সপেরিমেন্টাল ডেটাগুলো দিয়ে যদি যে রিয়াকশনটা আমরা কল্পনা করছি সেই রিয়াকশনটাকে তৈরি করা যায়, তাহলেই তার জন্য ডেল্টা এইচটা পাওয়া যাবে। যেমন বলছে যে as for example, using Hess's law, we can calculate the standard molar enthalpy of formation of carbon monoxide. এইটা তার মানে কি, মানে বেসিক্যালি এই কার্বন মনোঅক্সাইডটা এটা এতটাই বেশি, মানে যখনই আমরা এই রিয়াকশনটা করব সবসময় CO2 তৈরি হয়ে যায়। কার্বন মনোঅক্সাইডটা এতটাই আনস্টেবল, ওটা থাকতে চায় না। মানে যখনই আমি কার্বন প্লাস O2 দিয়ে কার্বন মনোঅক্সাইড তৈরি করতে চাইবো, এটা সবসময় CO2 তৈরি করে দেয়। কার্বন মনোঅক্সাইড তৈরি হয় মাঝখানে, কিন্তু সেটা এতটাই আনস্টেবল যেটা থাকতেই চায় না, খুব তাড়াতাড়ি সরে যায়। তো সেই জন্য সেটাই প্রবলেমটা। তো সেই জন্য তখন আমরা তাহলে এটার জন্য কি করতে পারি সেটাই বলছি, যে যদি এরকম দুটো রিয়াকশন যেগুলো CO2 তৈরি করছে, যেটা এক্সপেরিমেন্টালি করা সম্ভব উইথ দিস আর স্টেবল রিয়াকশন, তার জন্য আমাদের কাছে ডেল্টা এইচ আছে। যেমন প্রথমটা হচ্ছে C+O2 থেকে CO2, তার জন্য ডেল্টা CO2 ফরমেশন, মানে ডেল্টা এইচ ফর CO2 ফরমেশন এই যে এইটা আছে -94.0 কিলো ক্যালোরি পার মোল। আর একটা হচ্ছে যেটা পরের স্টেপে হয়, যে সবসময় ওই CO+12O2 থেকে CO2 তৈরি হয়ে যায়, মানে কখনোই C+O2 থেকে CO পাওয়া যায় না, সবসময় CO তৈরি হচ্ছে, সাথে সাথে CO+O2 আরো যে অ্যাভেলেবেল অক্সিজেন আছে তার সাথে রিয়াকশন করে CO2 তৈরি করে দেয়। তাহলে তার জন্য ডেল্টাই জানা আছে। তাহলে এই দুটো রিয়াকশন থেকে আমাদেরকে এই ইকুয়েশনটা তৈরি করতে হবে, সি গ্রাফাইট প্লাস ½ O2 থেকে CO, এটা তৈরি করতে হবে। মানে এটা কিছুই না, এটা জাস্ট 1 থেকে 2 কে যদি বাদ দিই, মানে if we subtract, it is clear that equation 1 can be obtained if we subtract equation 3 from 2, 3 থেকে 2 কে, সরি 3 থেকে 2 কে যদি বাদ দিই তাহলেই এটা পাওয়া যাবে। কি করে পাওয়া যাচ্ছে? যে
এই মানে ৩ থেকে ২ কে বাদ দিচ্ছি। তার মানে হচ্ছে বেসিক্যালি CO2 তে ২ দিকে কেটে যাচ্ছে। তাহলে CO টা আমার হচ্ছে এই বাঁদিকে চলে আসছে। আর এইদিকে হচ্ছে একটা হাফ O2 থেকে যাচ্ছে আর গ্রাফাইট থেকে যাচ্ছে। বেসিক্যালি তাহলে সেরকমভাবে এনথালপির টাও যদি মাইনাস করি তাহলে আমার এইটা আসছে। যদি আমার এরকম রিঅ্যাকশন করা যেত তার জন্য হিট চেঞ্জ এইটা হতো, যেটা বেসিক্যালি চেঞ্জ ইন এনথালপি ফর দ্য ফর্মেশন অফ কার্বন মনোক্সাইড গ্যাস, সেটা পেতাম আর কি। ঠিক আছে, তাহলে এই জন্যই হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশনটা যেটা সেটা কাজে লাগে। ঠিক আছে, এবার এরকম বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমগুলো করে দেখতে পারো। ঠিক আছে, এগুলো বইতেও আছে। হ্যাঁ, এইটা আচ্ছা। এবার এখানে আরো কতগুলো জিনিস পড়তে হবে, এইগুলো সবই তোমরা জানো, মানে এই থার্মোকেমিস্ট্রিটা ওই মোটামুটি ওই কয়েকটা জিনিস আছে, এর পরের জিনিসটা আসবে যেটা জানো না সেটা নতুন, বাকি ওভারঅল তোমরা অলরেডি পড়ে এসেছো, তো সেটাকে আবার রিক্যাপচুলেট করে নেওয়া। আচ্ছা, তাহলে হচ্ছে এই তাহলে তাহলে আর একবার এটা পড়তে হবে যে এই এনথ্যালপির উপর ডিপেন্ড করে এখানে দু রকম ভাবে ভাগ করা যায় রিয়াকশনকে। একটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, একটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন কোনগুলো? যেখানে চেঞ্জ ইন এনথ্যালপি ফর দ্য রিয়াকশন এটা হচ্ছে নেগেটিভ হয়, লেস দ্যান 0 হয়, সেগুলো এক্সোথার্মিক রিয়াকশন। আর যদি চেঞ্জ ইন এনথ্যালপি ফর এ রিয়াকশন সেটা যদি গ্রেটার দ্যান 0 হয় সেটাকে এন্ডোথার্মিক রিয়াকশন বলে। ঠিক আছে, আচ্ছা, সেটাকে গ্রাফিক্যালি কি করে বোঝা যায়? গ্রাফিক্যালি বোঝা যায় হচ্ছে এরকম ভাবে, যে ধরো রিয়াক্ট্যান্ট থেকে এইভাবে প্রোডাক্ট হয়েছে, যেখানে প্রোডাক্ট ইজ মোর স্টেবল দ্যান রিয়াক্ট্যান্ট, সেটা হতেই পারে। তাহলে এই প্রোডাক্ট থেকে, মানে প্রোডাক্ট ইজ মোর স্টেবল দ্যান রিয়াক্ট্যান্ট, এবার প্রোডাক্টের যে হিট, সেটা যদি প্রোডাক্টের যে এনার্জি, এই যে সেটাকে যদি, সেটা তো এইটুকু, কারণ প্রোডাক্টটা যদি এখানে থাকে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এটা এই এনার্জি প্লট করছি, তাহলে আমার এইটুকু হচ্ছে আমার প্রোডাক্টের এনার্জি, আর এইটুকু হচ্ছে রিয়াক্ট্যান্টের এনার্জি। এবার যদি প্রোডাক্ট মোর স্টেবল হয় তাহলে আমার প্রোডাক্টের এনার্জি বেশি নেগেটিভ আর রিয়াক্ট্যান্টের এনার্জি লেস নেগেটিভ। তার মানে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করলে আমি অ্যাজ এ হোল একটা নেগেটিভ জিনিস পাবো। সেটাই হচ্ছে বেসিক্যালি চেঞ্জ ইন এনার্জি অফ দ্য মানে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, সেটাই চেঞ্জ ইন এনথ্যালপি ফর দ্য রিয়াকশন। সেইটা যদি নেগেটিভ হয়, মানে নেগেটিভ হচ্ছে, সেই রকম রিয়াকশনকে বলে এক্সোথার্মিক রিয়াকশন, যার জন্য প্রোডাক্ট ইজ মোর স্টেবল দ্যান রিয়াক্ট্যান্ট। এইটা জাস্ট, আর কিছুই না। একই রকম ভাবে এন্ডোথার্মিকের ক্ষেত্রে ওটা পজিটিভ হবে, তখন কি হতে হবে? পজিটিভ হতে গেলে প্রোডাক্টটাকে লেস নেগেটিভ হতে হবে, তার মানে প্রোডাক্টের এনার্জিকে বেশি হতে হবে দেন রিয়াক্ট্যান্টের এনার্জি। তাহলে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট যদি করি তাহলে ওটা একটা পজিটিভ হবে, এটা একটা পজিটিভ পার্ট পাবো, পজিটিভ ডেল্টা এইচ পাবো। তাহলে সেইটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন সেরকম, যার জন্য এই যে প্রোডাক্ট ইজ লেস স্টেবল দেন রিয়াক্ট্যান্ট। ঠিক আছে, এটা হলো, ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে এগুলো সব একটা কনস্ট্যান্ট প্রেসারে, কিন্তু সবই এই জন্যই ডেল্টা এইচ নিয়ে কথা বলছি। হুম, আচ্ছা, তাহলে এইটা হলো। তাহলে এইটা তোমরা জানতেই যে তার মানে এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে, তার মানে সেই জন্যই যেহেতু এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে প্রোডাক্ট ইজ মোর স্টেবল, তার মানে সেই রিয়াকশনটা অবশ্যই বেশি লাইকলি হবে দেন এন্ডোথার্মিক রিয়াকশন, কারণ আমাদের তো সবসময় আমরা স্টেবিলিটির দিকে যেতে চাই, কেমিস্ট্রি তো সবসময় স্টেবিলিটির দিকে যেতে চায়। তাহলে স্টেবিলিটির দিকে যদি যেতে চাই তাহলে এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে প্রোডাক্ট যেহেতু মোর স্টেবল, তার মানে ওটা সবসময় স্টেবিলিটি, মানে সেই জন্য সেই রিয়াকশনটা বেশি হতে চাইবে। ঠিক আছে, এটা আচ্ছা। এবার বলছি যে স্ট্যান্ডার্ড স্টেট অফ এ সাবস্টেন্স, এইখানে আর একটা জিনিস পড়তে হবে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেট অফ এ সাবস্টেন্স। স্ট্যান্ডার্ড স্টেট অফ এ সাবস্টেন্স, ঠিক আছে। স্ট্যান্ডার্ড স্টেট কি বলে, স্ট্যান্ডার্ড স্টেট কেন দরকার হয় বা কাকে বলে? বলছে উই নো দ্যাট এনথ্যালপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। If we want to determine the change in enthalpy of a reaction only due to change in chemical nature of the reactant and products, we have to guarantee that the temperature and pressure of both the reactant and products are same
অ্যান্ড দেয়ার টেম্পারেচার অ্যান্ড প্রেশার ডিপেন্ডেন্স অলসো বি দ্য সেম। মানে কি বলছে দেখো, মানে যখন কোনো একটা রিয়াকশন হচ্ছে, দেখো প্রথম থেকেই আমি বলে আসছি যে টেম্পারেচার আর প্রেশারকে কনস্ট্যান্ট থাকতে হবে, টেম্পারেচার আর প্রেশারকে কনস্ট্যান্ট থাকতে হবে, প্রথম থেকেই এই কথাটা বলে আসছি, তাই না? প্রথম থেকেই কথাটা বলে আসছি। আচ্ছা, কেন বলছি? তার কারণ হচ্ছে যে আহ, আমি যখন একটা কেমিক্যাল রিয়াকশন করতে চাইছি, এবার আমার এখানে উদ্দেশ্য হচ্ছে সেই কেমিক্যাল এনার্জি থেকে কি করে হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, শুধু এইটুকু দেখা। তাহলে শুধু যখন আমি শুধুমাত্র কেমিক্যাল রিয়াকশনের চেঞ্জটা যদি দেখতে চাই, তাহলে বাকি সমস্ত ডিগ্রিজ অফ ফ্রিডম গুলোকে আমাকে ফিক্স রেখে দিতে হবে। মানে একসাথে ধরো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, প্রেশার চেঞ্জ হচ্ছে, তুমি কোনটা ছেড়ে কোনটা দেখবে, কোনটা ছেড়ে কোনটা বুঝবে? হ্যাঁ, তখন তো তোমার বা বা আরো ভালোভাবে বলতে গেলে ধরো তুমি দুটো সাইমালটেনিয়াস রিয়াকশন করছো, এবং সেই দুটো রিয়াকশনে তোমাকে হিট চেঞ্জটা বুঝতে হবে বা কেমিক্যাল চেঞ্জটা বুঝতে হবে, প্রিডাক্টেন্ট থেকে প্রোডাক্ট। তাহলে বা সেই দুটোকে যদি তুমি একই কন্ডিশনে, একই ফিজিওলজিক্যাল কন্ডিশনে না থাকো, তাহলে না রাখো, তাহলে কম্পেয়ার করবে কি করে? এবার একই ফিজিওলজিক্যাল কন্ডিশনে তোমাকে রাখতে গেলে করতে হবে কি, তোমাকে টেম্পারেচার, প্রেশার এগুলো সব কনস্ট্যান্ট রাখতে হবে, বাকি জিনিসগুলোকে কনস্ট্যান্ট রাখতে হবে, বাকি জিনিসগুলোকে সেমই রেখে দিতে হবে দুটোর ক্ষেত্রে, তবেই কম্পেয়ারটা করতে পারো। এইখান থেকেই স্ট্যান্ডার্ড স্টেটের কনসেপ্টটা আসে। স্ট্যান্ডার্ড স্টেট মানে কি, মানে কোনো একটা পার্টিকুলার প্রেশার জিনিসটাকে কনস্ট্যান্ট রেখে দেওয়া, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? যাতে করে আর প্রেশারের কোনো এফেক্ট না থাকে, আমি কনস্ট্যান্ট আছে সেই অবস্থাতে আমি বাকি চেঞ্জগুলোকে দেখছি। এটাই বেসিক্যালি স্ট্যান্ডার্ড স্টেট যেটা আমরা বলে আসি, সেটার কনসেপ্ট। তাহলে প্রেশার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ এ রিয়াকশন মে বি এলিমিনেটেড বাই ইন্ট্রোডিউসিং দ্য কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড স্টেট। এ পার্টিকুলার টেম্পারেচার, ওই আবার ওই একটা পার্টিকুলার টেম্পারেচার, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, এরপর প্রেশার কনস্ট্যান্ট করা হলো। স্ট্যান্ডার্ড স্টেট ইজ ডিফাইন ডিফারেন্টলি ফর ডিফারেন্ট সিস্টেম। মানে গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে একরকম স্ট্যান্ডার্ড স্টেট, লিকুইডের ক্ষেত্রে একরকম স্ট্যান্ডার্ড স্টেট, সলিডের ক্ষেত্রে একরকম স্ট্যান্ডার্ড স্টেট, এইটা আর কি। মানে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার, মানে টেম্পারেচার যখন মানে কনস্ট্যান্ট আছে, তার ক্ষেত্রে আবার প্রেশার হচ্ছে বিভিন্ন বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন ভাবে প্রেশারকে কনস্ট্যান্ট রেখে। না না, একটা আর একটা আমার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সরি। তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচারে স্ট্যান্ডার্ড স্টেট ইজ ডিফাইন ডিফারেন্টলি ফর ডিফারেন্ট সিস্টেম, সেইটা দেখা যায়। কি বলছে যে ফর গ্যাসিয়াস সিস্টেম স্ট্যান্ডার্ড স্টেট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পিওর আইডিয়াল গ্যাস অ্যাট 1 bar প্রেশার অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার। টেম্পারেচার কোনো একটা পার্টিকুলারে ফিক্সড টেম্পারেচার নিয়ে নেব, ঠিক আছে এইটা। আচ্ছা, লিকুইড স্টেটের জন্য 1 bar প্রেশার অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার। সলিড স্টেটের জন্য স্ট্যান্ডার্ড স্টেট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পিওর অ্যান্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড at 1 bar pressure at a particular temperature. For a solution, standard state is defined as the ideal solution of unit molar concentration at 1 bar pressure and a particular temperature. ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তার মানে বেসিক্যালি প্রেশারটা সবসময় 1 bar হতে হবে, সেটাই স্ট্যান্ডার্ড স্টেট কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার। ঠিক আছে এইটা। তাহলে সেই জন্য ওই যে যখনই স্ট্যান্ডার্ড স্টেট হবে, সে আমরা ডেল্টা একটু যখন এই অঙ্কগুলো করিয়েছি তখনও দেখো, এই দেখো সবার মাথায় একটা করে জিরো দেওয়া আছে, এই যে জিরো, সবার মাথায় একটা করে জিরো দেওয়া আছে, এইগুলো সব হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটে, মানে প্রেশারটা যখন 1 bar, সেই অবস্থাতে, সেই অবস্থাতে করা হয়েছে, যাতে করে প্রেশার ডিপেন্ডেন্সটা, কারণ সবসময় প্রেশার ডিপেন্ডেন্সটা যাতে করে সরানো যায়, মানে মানে আমি শুধু যাতে কেমিক্যাল চেঞ্জের দিকেই আর কি নজর দিতে পারি, বাকিগুলো আমাকে ভাবতে না হয়, বাকিগুলোকে অ্যাজ ইফ যেন কনস্ট্যান্ট করে দেওয়া হলো, সেটাই স্ট্যান্ডার্ড স্টেটের কনসেপ্ট। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে পড়তে হবে, এইটা তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছি সব তোমরা জানতে, এইটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন ইন থার্মোকেমিস্ট্রি, সেটা হচ্ছে এনথালপিটা টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করে। ঠিক আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ এ রিয়াকশন, এইটা জানতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কার্চফ ইকুয়েশন।
সেটা কি হচ্ছে বলছে, কার্চফ ইকুয়েশন গিভস দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ এ রিয়াকশন, মানে ডেল্টা এইচটা টেম্পারেচারের উপর কি করে ডিপেন্ড করে। হ্যাঁ, ইফ চেঞ্জ ইন এনথালপি অফ এ রিয়াকশন ইজ known at one temperature, then change in enthalpy at another temperature can be obtained from this equation. আচ্ছা, তাহলে কনসিডার এ টিপিক্যাল রিয়াকশন, নিউ এ এ প্লাস নিউ বি বি থেকে নিউ এক্স এক্স প্লাস নিউ ওয়াই ওয়াই হচ্ছে। তাহলে চেঞ্জ ইন এনথালপি ফর দিস রিয়াকশন সেটা হচ্ছে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, এটা হবে। আচ্ছা, প্রোডাক্টের জন্য কি হবে, নিউ এক্স এইচ এক্স বার প্লাস নিউ ওয়াই এইচ ওয়াই বার প্লাস ডট 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 মাইনাস নিউ এ এইচ এ বার প্লাস নিউ বি এইচ বি বার প্লাস ডট ডট ডট, এইটা হবে। আচ্ছা, এবার ডিফারেন্সিয়েটিং এবার কি করছে, যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এইটা করছি। তাহলে কি হবে, তাহলে ডেল অফ ডেল আর এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার সেটা হবে হচ্ছে কি 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 হবে, প্রতিটা দিক প্রতিটাতে মানে আমি দুদিকেই টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করছি অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে। তাহলে এই দিকটা ডেরিভেটিভ করলে ডেল অফ ডেল আর এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, আর এদিকটা হবে নিউ স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট, তাহলে নিউ এক্স ইন্টু ডেল অফ এইচ এক্স বার বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার প্লাস নিউ ওয়াই ইন্টু ডেল অফ এইচ ওয়াই বার বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার প্লাস ডট ডট ডট, এইভাবে হবে। একই রকম ভাবে রিয়াক্ট এ বি এগুলোর ক্ষেত্রেও হবে, ঠিক আছে, তাই হবে, সেটাই লিখেছি, এই দেখো এইটা মাইনাস ওই এ বি এটা হবে। আচ্ছা, এবার এই ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মানে কি, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার সিপি, তাহলে সেটাই হয়েছে। তাহলে এটা হচ্ছে সিপি, যেহেতু এখানে মোলার এনথালপি বার আছে তাই সিপি বার ফর এক্স প্লাস সিপি বার ফর ওয়াই মাইনাস একই রকম ভাবে এটার ক্ষেত্রেও হবে। আচ্ছা, এইবার এই জিনিসটা কি, এই জিনিসটা কি, যদি আমার হচ্ছে এই মানে চেঞ্জ ইন এনথালপিটা যদি এরকম হয় কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, তাহলে হিট ক্যাপাসিটি, তাহলে এই এইচ এক্স এর জায়গায় যদি হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেশার দিয়ে দিই, তাহলে সেটা হচ্ছে চেঞ্জ ইন হিট ক্যাপাসিটি ফর দ্য রিয়াকশন, এই টোটালটা, সেটা হচ্ছে ডেল আর সিপি। তার মানে এই যে চেঞ্জ ইন এনথালপি ফর এ রিয়াকশন সেইটা টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করবে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সেইটা বেসিক্যালি রিলেটেড টু দ্য চেঞ্জ ইন হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ফর দ্য রিয়াকশন। দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ফর্ম অফ কার্চফ ইকুয়েশন, এইটা, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি ডেলার সিপিটা যদি এবার ধরো ডেলার সিপির মানে 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 সেইটার যদি একটা এক্সপ্লিসিট টেম্পারেচার ডিপেন্ডেন্স থাকে তাহলে একরকম হবে, আর মানে এটার যদি কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্স না থাকে হিট ক্যাপাসিটির আর কি, এটা এটা বেসিক্যালি ডেলার সিপি বা ডেলার সিপি বারও বলতে পারি, যাই হোক এটা ডেলার সিপি বার, যাই হোক এইটার যদি একটা টেম্পারেচার ডিপেন্ডেন্স থাকে তাহলে তো একরকম হবে, সেটা আমরা দেখব। আর যদি কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য ডেল আর সিপি, হ্যাঁ, কারণ প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট প্রত্যেকটা প্রোডাক্টের ধরো সিপির ভ্যালু তুমি জানো, সিপি বারের ভ্যালু তুমি জানো, নিউ এক্স নিউ ওয়াই নিউ এ নিউ বি এগুলো তো জানো, তাহলে সেখান থেকে প্লাস মাইনাস করে তুমি একটা ডেল আর সিপি কোনো একটা রিয়াকশনের জন্য বার করতে পারবে। তাহলে তো তুমি বুঝতেই পারলে যে এটা কনস্ট্যান্ট কিছু আসছে, তার মানে বেসিক্যালি টেম্পারেচার ডিপেন্ডেন্স অ্যাট কনস্ট্যান্ট প্রেশার সেটা কনস্ট্যান্ট এসে যাচ্ছে, তার মানে এটার ক্ষেত্রে কোনো ডিপেন্ডেন্স থাকবে না, তো মিটে গেল, ঠিক আছে, সেটা একটা হতে পারে। আর যদি এরকম হয় যে ডেলার সিপির একটা 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 টেম্পারেচার ডিপেন্ডেন্স আছে, তখন কি হবে, তখন তার যে টেম্পারেচার ডিপেন্ডেন্সের জন্য তার যে রিলেশনটা, সেই রিলেশনটা এরকম লিখতে হবে, আর এইদিকে এইদিকে ডেলার এইচ ফর কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে যদি ওই রিয়াকশনটা হতো তার জন্য চেঞ্জ ইন এনথালপি বার করতে গেলে তখন এই দুদিকে ইন্টিগ্রেট করতে হবে। তো সেইটাই এই পরের এতে দেখিয়েছে যে লেট ডেলার এইচ টি ওয়ান প্লাস ডেলার এন ডেলার এইচ টি টু, ডেলার এইচ টি ওয়ান মানে কি, মানে চেঞ্জ ইন এনথালপি ফর দ্য রিয়াকশন অ্যাট টেম্পারেচার টি ওয়ান, মানে যদি পুরো রিয়াকশনটা টি ওয়ানে করা হয়, আবার যদি পুরো রিয়াকশনটা টি টুতে করা হয়, তাহলে তাহলে দুটো আলাদা আলাদা চেঞ্জ ইন এনথালপি ফর দ্য রিয়াকশন
of a particular reactions at temperature T1 and T2 respectively. Then from Kirchhoff's equation we get del R H T1 to del R H T2, D of del R H মানে এই যে আগের রিলেশন থেকে D of del R H equals to from temperature T1 to T2 del R Cp dt এইটা। তাহলে এবার এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে জাস্ট ডেল আর এইচ হবে, তার মানে ডেল আর এইচ অ্যাট টেম্পারেচার T2 সেটা ইকুয়ালস টু হবে ডেল আর এইচ অ্যাট টেম্পারেচার T1 প্লাস দিস টার্ম। এইবার কথাটা হচ্ছে ডেল আর, যেটা আমি বলছিলাম যে এইবার যদি ডেল আর সিপি ডেল আর সিপি এটার যদি একটা টেম্পারেচার ডিপেন্ডেন্সি থাকে, এটার যদি একটা টেম্পারেচার ডিপেন্ডেন্সি থাকে তাহলে আমি তাহলে সেটা একরকম ভাবে যাবে, আর এটার যদি কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্সি না থাকে তাহলে সেটা একরকম ভাবে যাবে। আচ্ছা, টু ইভালুয়েট দ্য এক্সপ্লিসিট টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ দ্য রিয়াকশন we have to we have to we have to know the explicit temperature dependence of heat capacity of the reaction। এটা তাহলে সেটা যেটা বললাম, এবার সেটা বলছে যে বিভিন্ন রকম হতে পারে। কেস 1, when del R Cp is independent of temperature, ওই প্রথম থেকে আমি যা বলে আসছি, within the temperature range T1 and T2, তাহলে সেক্ষেত্রে আমার কার্চফ ইকুয়েশনটা কি হবে, del R H T2 equals to del R H T1। তাহলে del R Cp টা যদি টেম্পারেচার ডিপেন্ডেন্স না থাকে ওটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, আর ডিটির শুধু ইন্টিগ্রেশন হলে T2 মাইনাস T1, এটা হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এইবার যদি এরকম হয় যে এর একটা টেম্পারেচার ডিপেন্ডেন্সি আছে, ডেল আর সিপির একটা এক্সপ্লিসিট টেম্পারেচার ডিপেন্ডেন্সি আছে যেটাকে দেখতে এরকম, তাহলে এই আলফা টি, আলফা প্লাস বিটা টি প্লাস গামা টি স্কয়ার প্লাস ডট 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 এরকম, তাহলে এইটাকে আমি এই ডেল আর সিপির জায়গায় বসিয়ে দেবো, বসিয়ে ইন্টু ডিটি এটা থাকবে, করে এই পুরো ইন্টিগ্রেশনটা হবে, করে সেক্ষেত্রে চেঞ্জ ইন এনথ্যালপি অ্যাট টেম্পারেচার T2 সেইটা এই পুরো এত বড় একটা টার্ম আসবে। ঠিক আছে, এইটা হবে। আচ্ছা, আর ঠিক আছে, এটা হবে। তাহলে এইটাই হচ্ছে বেসিক্যালি কার্চফ রিলেশন। এইবার হচ্ছে এই যে যদি সেম জিনিসটা যদি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে করি তাহলে ডেল আর এইচটা হয়ে যাবে ডেল আর ইউ, ডেল আর সিপিটা হয়ে যাবে ডেল আর সিভি, করে এইগুলো সেম জিনিস হবে, সেম জিনিস যদি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে করি সেম জিনিস হবে অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে করলে। যদি ডেল আর সিবির একটা এক্সপ্লিসিট ডিপেন্ডেন্স থাকে টেম্পারেচারের তাহলে সেক্ষেত্রে এর টার্মটা সেই এক্সপ্রেশনটা বসাবো, বসে ইন্টিগ্রেশন করব, যদি না থাকে তাহলে এটা বাইরে বেরিয়ে আসবে, T2 মাইনাস T1 হবে, মানে সেম জিনিস কার্চফ ইকুয়েশন বাট ইন টার্মস অফ কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে, এইটা হলো। এবার এর কিছু এইটা থেকে প্রচুর কোশ্চেন আসছে তোমরা জানো, এর কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো করতে পারো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কতক্ষণ আছে? ঠিক আছে, তাহলে এইটা কেটে দিই, এর পরের পার্টটা আবার পরেরটাতে বলি। এটা কেটে দিচ্ছে।
আচ্ছা দেখো, আচ্ছা দেখো, আচ্ছা তো তাহলে ঠিক আছে, তাহলে হলো এই অবধি বোঝা গেল। আচ্ছা এইবার আমি যে স্ট্যান্ডার্ড স্টেটের কথা বললাম, ঠিক আছে, স্ট্যান্ডার্ড স্টেটের কথা যে বললাম, হ্যাঁ তাতে তো কি বলে দেখো, স্ট্যান্ডার্ড স্টেটে কেন বললাম যে প্রেশার ডিপেন্ডেন্সটাকে সরানোর জন্য আমি স্ট্যান্ডার্ড স্টেটের কথা বললাম। আচ্ছা কিন্তু স্ট্যান্ডার্ড স্টেট ডিফাইন করলাম কি করে? প্রতিটা ছিল আইডিয়াল গ্যাস, প্রত্যেকটা ছিল। এবার আইডিয়াল গ্যাস তো এক্সিস্টই করে না, তাহলে এবার কি করে হবে, তাই না? ওখানে একটা প্রশ্ন রয়ে গেছিল। তো সেই জন্য বেসিক্যালি কিন্তু এনথালপির প্রেশারের উপর ডিপেন্ড করে। যেমন টেম্পারেচার ডিপেন্ডেন্সটা বুঝে নিলাম, তেমন প্রেশার ডিপেন্ডেন্সটাও বুঝে নিতে হবে। স্ট্যান্ডার্ড স্টেটের কনসেপ্ট আনলাম বটে যে প্রেশার ডিপেন্ডেন্সটাকে সরানোর জন্য, কারণ স্ট্যান্ডার্ড স্টেট যদি করে দিই তাহলে প্রেশারটাকে কনস্ট্যান্ট করে দেবো, তাহলে হয়ে গেল। কিন্তু সেগুলো তো সবই আমি আইডিয়াল কন্ডিশনের কথা বললাম, কারণ স্ট্যান্ডার্ড স্টেটগুলো ডিফাইনই করলাম আইডিয়াল গ্যাস হলে এইটা হবে, আইডিয়াল লিকুইড হলে এইটা হবে, আইডিয়াল সলিউশন হলে এটা হবে। কিন্তু আইডিয়াল তো এক্সিস্টই করে না, আইডিয়ালে নিয়ে যেতে হবে তো, তবে তবে তো আইডিয়াল হবে। কিন্তু আমাকে তো রিয়েল রিয়েল বাস্তব সম্পর্কে, রিয়েল গ্যাস সম্পর্কে জানতে হবে। তার মানে কিন্তু সেখানে একটা প্রেশার ডিপেন্ডেন্স থাকবে, তাহলে সেইটাকে আমরা ডিল করব কি করে? তো সেই জন্যই প্রেশার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ রিয়াকশনটা পড়তে হবে। বলছে যে উই হ্যাভ সাজেস্টেড দ্যাট প্রেশার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ রিয়াকশন ক্যান বি এলিমিনেটেড বাই ইন্ট্রোডিউসিং দ্য কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড স্টেট. The standard state of a gas is the hypothetical ideal gas at 1 bar pressure, but at this pressure no gas behaves ideally. Therefore, আচ্ছা হ্যাঁ, আইডিয়াল গ্যাস অ্যাট 1 বার প্রেশার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেট। আচ্ছা এবার প্রশ্নটা হচ্ছে আইডিয়াল গ্যাস কখন হয়? কোনো একটা গ্যাস আইডিয়ালি বিহেভ করে কখন? নিম্নচাপ উচ্চ উষ্ণতায়, মানে তার মানে প্রেশারটা ভীষণ কম হতে হবে। 1 বার প্রেশারে তো কোনো গ্যাস আইডিয়ালি বিহেভ করে না, তাই না? Therefore, to obtain the entropy change of a gas phase reaction, we must able to find the relation between the standard state ideal gas enthalpy and the enthalpy of the real gas. তার মানে 1 বার প্রেশারটা হলো, কিন্তু 1 বার প্রেশারে গ্যাসটাকে আইডিয়ালও হতে হবে, তবে গিয়ে সেটা স্ট্যান্ডার্ড স্টেট হবে। বাট 1 বার প্রেশারে তো ওটা আইডিয়ালি বিহেভই করে না। তাহলে আমার এখানে কিছু ব্যাপার আছে, আমাকে কি করতে হবে এটা একটু বুঝে নিই। যে লেট এইচ আইডিয়াল, যখন টেম্পারেচারটা টি আর প্রেশারটা পি জিরো, ইজ এনথালপি অফ এ হাইপোথেটিক্যাল আইডিয়াল গ্যাস অ্যাট 1 বার প্রেশার অ্যান্ড টেম্পারেচার টি কেলভিন। আচ্ছা, আর এইচ রিয়েল অ্যাট টি পি জিরো ইজ দ্য এনথালপি অফ এ রিয়েল গ্যাস অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার। To find the relation between H ideal and H real, we use the following hypothetical isothermal process at temperature T Kelvin. না কি করছে? আচ্ছা, প্রথমে আমার একটা রিয়েল গ্যাস আছে, সেইটা ধরো পি জিরো প্রেসারে আছে। এবার আমাকে কি করতে হবে? আইডিয়াল গ্যাস অ্যাট 1 বার প্রেসারে নিয়ে যেতে হবে, তাহলে আমি স্ট্যান্ডার্ড স্টেটে পৌঁছে যেতে পারবো, তাহলে আমি প্রেসার ডিপেন্ডেন্সটাকে রিমুভ করতে পারবো। তার মানে আমাকে আইডিয়াল গ্যাসে নিয়ে যেতে হবে আর 1 বার প্রেসারে নিয়ে যেতে হবে। আচ্ছা এবার 1 বার প্রেসারে ওটা আইডিয়াল হতে পারে না, 1 বার প্রেসারে ওটা রিয়েলই থাকবে। তাহলে প্রথমে আগে আমাকে আইডিয়ালে নিয়ে যেতে হবে। সেটা কি করব? প্রেসারটা কমাতে হবে। তার মানে রিয়েল গ্যাস অ্যাট পি জিরো থেকে আমি রিয়েল গ্যাস অ্যাট 0 বারে নিয়ে গেলাম। 0 বার মানে নিম্নচাপ, যথেষ্ট নিচু মানে কম প্রেসার হয়ে গেল, তাহলে এখানে এটা আইডিয়াল হয়ে যাবে। তাহলে রিয়েল গ্যাস অ্যাট পি জিরো থেকে রিয়েল গ্যাস অ্যাট 0 বারে নিয়ে গেলাম, মানে সেটা আইডিয়াল গ্যাস। এবার আইডিয়াল গ্যাস অ্যাট 0 বার আছে, সেখান থেকে আমি আইডিয়াল গ্যাস অ্যাট পি জিরোতে নিয়ে আসলাম, তাহলেই আমার রিয়েল গ্যাস অ্যাট পি জিরো আর আইডিয়াল গ্যাস অ্যাট পি জিরোর কনভার্সন হয়ে গেল, আমি এই দুটোর মধ্যে রিলেশন পেয়ে যাব। ঠিক আছে, মানে ধরো 1 বার প্রেশার, রিয়েল গ্যাস অ্যাট 1 বার প্রেশার, তাহলে এটাকে আমি কি করব? রিয়েল গ্যাস অ্যাট 0 বারে নিয়ে গেলাম, যেটা আইডিয়াল হয়ে গেল। এইবার ওই আইডিয়াল গ্যাসকে 1 বার প্রেসারে নিয়ে গেলাম,
সেটাই স্ট্যান্ডার্ড স্টেট। তখনই আমার সমস্যা মিটে গেল। ঠিক আছে? এইটা। তাহলে এই পুরো প্রসেসটা করার জন্য যে এনথ্যালপি চেঞ্জ হবে টোটাল, সেটাই আমার তখন ওই এনথ্যালপি হয়ে যাবে স্ট্যান্ডার্ড স্টেটে এনথ্যালপি। সেটা কি? আচ্ছা, প্রথম স্টেপের জন্য আচ্ছা অ্যাকচুয়ালি হওয়া উচিত এইচ আইডিয়াল অ্যাট টিপি জিরো মাইনাস এইচ রিয়েল অ্যাট টিপি জিরো, যেটা মানে বেসিক্যালি ডেল্টা এইচ ওয়ান প্লাস ডেল্টা এইচ টু প্লাস ডেল্টা এইচ থ্রি, এটা হওয়া উচিত। এবার ডেল্টা এইচ ওয়ানটা কি কি হবে সেটা এরকম ভাবে ক্যালকুলেট করা যায় যে ডিএইচ ইকুয়ালস টু ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ডিটি প্লাস ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি। আচ্ছা, এবার ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি যেটা, সেটা মানে হচ্ছে সিপিডিটি প্লাস ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি, এটা হবে। আচ্ছা, এরকম ভাবে হবে। এবার যদি আমি বলি প্রসেসটা আইসোথার্মাল, তাহলে এই ডিটিটা জিরো হয়ে গেল, তাহলে শুধু পরের পার্টটা পড়ে থাকলো ডিএইচ ইকুয়ালস টু ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি। আচ্ছা, এবার নাও from thermodynamic equation of state del H del P at constant T মানে হচ্ছে আবার V minus T into del V del T at constant P dP। আচ্ছা, এবার তার মানে হচ্ছে del V del T at constant P, এইটা মানে আবার কি, এইটা মানে হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি হচ্ছে ওই আলফা ভি মতো হবে, কারণ আলফা মানে কি, আলফা মানে কি, আলফা মানে হচ্ছে 1/v ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা। তাহলে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মানে আলফা ইন্টু ভি, তাহলে ভিটা পুরোটা থেকে কমন নিয়ে নিলাম, তাহলে 1 - আলফা টি ডিপি, এটা হলো। তাহলে এটা হলো স্টেপ 1 এর জন্য। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে কি আমি এবার এটাকে ইন্টিগ্রেট করব ডেল্টা এইচ ওয়ানটাকে, মানে ডিএইচ যদি এইটা হয় তাহলে পরে ফাইনাইট প্রসেসের জন্য ডেল্টা এইচ ওয়ানটা যদি বার করতে হয় তাহলে দুদিকে ইন্টিগ্রেশন হবে, তাহলে সেই ইন্টিগ্রেশন করলে কি হবে, ডেল্টা এইচ ওয়ানটা কি হবে, ইন্টিগ্রেশন অফ, কিভাবে হবে, প্রথমে ছিল আমার ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথা হবে, পি জিরো থেকে জিরোতে যাচ্ছি, তাহলে এর লিমিটটা হবে পি জিরো থেকে জিরো ভি ইন্টু 1 - আলফা টি ডিপি। আচ্ছা, এবার অ্যাজ রিয়েল গ্যাস বিহেভস আইডিয়ালি হোয়েন পি টেন্স টু জিরো দেয়ারফোর, আচ্ছা মানে এটা হলো ডেল্টা এইচ ওয়ান এর জন্য, এইটা হলো। আচ্ছা, এইবার পরের স্টেপের জন্য কি হবে, ডেল্টা এইচ টুটা কি হবে, কোথায় গেল, হ্যাঁ ডেল্টা এইচ টুটা কি হবে, এইটা কি হবে। আচ্ছা, এখানে তো এটা আইডিয়াল গ্যাস হয়ে গেছে। এবার আইডিয়াল গ্যাস, তো আইডিয়াল গ্যাসের জন্য এনথ্যালপি ইজ অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার, প্রেশারের উপর ডিপেন্ড করে না। ইন্টারনাল আইডিয়াল গ্যাসের জন্য এনথ্যালপি অ্যান্ড ইন্টারনাল এনার্জি দিজ আর দ্য অনলি ফাংশন অফ টেম্পারেচার, অন্য কিছুর উপর ডিপেন্ড করে না, সেই জুলস ল থেকে পেয়েছি। তাহলে এখানে তো টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে প্রেশার যতই চেঞ্জ হোক না কেন এর কোনো চেঞ্জ হবে না, তার মানে ডেল্টা এইচ টুটা জিরো, ডেল্টা এইচ টুটা জিরো, একই রকম ভাবে ডেল্টা এইচ থ্রিটাও জিরো। ঠিক আছে, এটা হয়ে গেল। ঠিক আছে, মানে মানে দেখো প্রথমটার জন্য কিছু, প্রথম ডেল্টা এইচ টুটা কি হচ্ছে, এটা জিরো বার প্রেসারে আছে, মানে এমনি তো প্রেসার জিরো এখানে। এবার যদি তুমি এই রিলেশনটাতেও বসাও তাহলে তোমার টেম্পারেচার ডিটিতে তো জিরো, আইসোথার্মাল প্রসেস বলে, আর ডিপি জিরো হয়ে গেল কারণ এটা তো জিরো বারে আছে, প্রেসারটা তো জিরো এখানে, তাহলে এই পুরো জিনিসটা এখানে জিরো হয়ে গেল, পুরো জিনিসটা এখানে জিরো হয়ে গেল। আর তোমার হচ্ছে গিয়ে সরি, পুরো জিনিসটা জিরো হয়ে গেল, আর পরেরটার ক্ষেত্রে ওটা আইডিয়াল গ্যাস অলরেডি চলে গেছে, তুমি যাই করো না কেন প্রেশার যদিও বা চেঞ্জ করো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে ওটা তো এমনিই জিরো। তার মানে টোটাল এনথ্যালপি প্রসেসটার জন্য যে এনথ্যালপি চেঞ্জ সেটা কিন্তু শুধুমাত্র ডিপেন্ড করে গেল ফার্স্ট স্টেপের জন্য যে এনথ্যালপি ডেল্টা এইচ ওয়ান এর ওপর, যেটা হচ্ছে এইটা, তাহলে এইচ আইডিয়াল মাইনাস এইচ রিয়াল হচ্ছে বেসিক্যালি এইটা। এবারে এখান থেকে তুমি হচ্ছে যদি তোমার কাছে যদি ভি ভি টি এই ডেটাগুলো যদি থাকে বিভিন্ন ইকুয়েশন অফ স্টেটের জন্য ইভেন যদি করতে চাও সেখান থেকে ভলিউম বার করতে পারবে, করে তুমি সেখান থেকে যদি আলফার ভ্যালু তোমার কাছে জানা থাকে, টেম্পারেচারের জানা থাকে, তাহলেই তুমি এইটা বের করতে পারবে, যেটা কিন্তু বেসিক্যালি স্ট্যান্ডার্ড এনথ্যালপিটা দিয়ে দেবে, স্ট্যান্ডার্ড স্টেটে এনথ্যালপিটা। ঠিক আছে, এটা হয়ে গেল। বা এখান থেকে তুমি হচ্ছে যদি আইডিয়াল গ্যাসের জন্য তোমার স্ট্যান্ডার্ড স্টেটে এনথ্যালপি কি হয় সেটা যদি তোমার অলরেডি তোমার কাছে থাকে, তুমি সেখান থেকে রিয়েল গ্যাসের জন্য ওই 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 টেম্পারেচার প্রেসারে এনথ্যালপি কি হবে সেটাও বার করতে পারবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু করতে হয়, এই টাইপের অঙ্ক কিন্তু আসে। তাহলে দেখো কি কি হল, প্রথম থেকে তুমি কি পড়ছো, প্রথম থেকে তুমি পড়ছো যে থার্মোকেমিস্ট্রি কি নিয়ে ডিল করে, সেখান থেকে তুমি প্রথমেই পড়লে কিউপি কিউভি তাদের রিলেশন।
কোনো একটা রিয়াকশনের জন্য। ভালো কথা, এটা তুমি জানতে। আচ্ছা, এরপর তুমি পড়লে বেসিক লজ অফ থার্মোকেমিস্ট্রি, যেগুলো তুমি জানতে, হেসেস ল অফ হিট সামেশন আর ল অফ ল্যাভেসিয়ার অ্যান্ড ল্যাপ্লাস, এগুলোও তুমি জানতে, সেটাও তুমি পড়লে। এবং এগুলো সবই এনথ্যালপি স্টেট প্রপার্টি হওয়ার জন্যই কিন্তু এই সমস্তগুলো, তারই কনসিকোয়েন্সেস, আর কিছু না। তুমি এগুলো সব পড়লে, সব জানতে। আচ্ছা, তারপরে তুমি যেটা ইম্পর্টেন্ট জিনিস পড়লে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটের একটা কনসেপ্ট পড়লে, যেখানে বলা হলো যে যদি আমরা শুধুমাত্র কেমিক্যাল চেঞ্জের ওপর কনসেন্ট্রেট করতে চাই, তাহলে আমাদের বাকি চেঞ্জগুলো, বাকি প্যারামিটারগুলোকে কনস্ট্যান্ট করে দিতে হবে, যাতে বাকি প্যারামিটারগুলো আমাদেরকে আর ডিস্টার্ব না করে। তার জন্য টেম্পারেচার তো কনস্ট্যান্ট আমি বলছি, আইসোথার্মাল প্রসেস, যদি প্রেশার ডিপেন্ডেন্সটাকেও কমানো যায়, তার জন্য স্ট্যান্ডার্ড স্টেটের একটা কনসেপ্ট আসলো। কিন্তু ওখানে বলেছিল যে স্ট্যান্ডার্ড স্টেট ডিফাইন করছি কিভাবে, সেটা ছিল আইডিয়াল গ্যাস অ্যাট 1 bar প্রেশার, এরকম ভাবে ছিল, এইভাবে ছিল, আইডিয়াল গ্যাস অ্যাট 1 bar প্রেশার, আইডিয়াল গ্যাস অ্যাট 1 bar প্রেশার, এরকম ভাবে ছিল। আচ্ছা, এবার কথাটা হচ্ছে অ্যাট 1 bar প্রেশারে ওটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভই করে না, এটা হচ্ছে কথা। তাহলে তার জন্য আমরা কি করলাম, আইডিয়াল গ্যাসের মতো যেহেতু ওটা বিহেভই করে না অ্যাট 1 bar প্রেশারে, হ্যাঁ, তার জন্য কি করলাম, যে তার জন্য আমাদের, আচ্ছা সেটা তো হলো, ওই অবধি হলো, ঠিক আছে, ওইখানে আর কিছু না, ওইখানে ওই অবধি আমরা চলে আসলাম। তারপরে আচ্ছা, তারপরে যেটা করলাম যে কারচপ, যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ এ রিয়াকশন, সেইটা প্রথমে বুঝে নিলাম অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সেটা হচ্ছে কারচপ রিলেশন দিল। সেইটা তো যেভাবে দেখা গেল যে ওটা আলটিমেটলি চেঞ্জ ইন হিট ক্যাপাসিটি ফর এ রিয়াকশনের সাথে রিলেটেড। এবার চেঞ্জ ইন হিট ক্যাপাসিটি ফর এ রিয়াকশনের যদি একটা এক্সপ্লিসিট টেম্পারেচার ডিপেন্ডেন্স থাকে, তাহলে একরকম ভাবে চেঞ্জ ইন এনথালপি ফর দ্য রিয়াকশন বার করা যায়, আর যদি টেম্পারেচার ডিপেন্ডেন্স না থাকে তাহলে একরকম ভাবে হয়, সেটা করলাম। একই রকম ভাবে সেটা যদি ওই অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে না হয় কনস্ট্যান্ট ভলিউমে করি, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অ্যাট কনস্ট্যান্ট, মানে ফর দ্য রিয়াকশন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আর সেইভাবে হচ্ছে সেটা হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ফর রিয়াকশনের সাথে কিভাবে রিলেটেড, সেই সেম জিনিসটা করতে পারি। তাহলে কারচপ রিলেশন ইন টার্মস অফ কনস্ট্যান্ট প্রেশার আর কারচপ রিলেশন ইন টার্মস অফ কনস্ট্যান্ট ভলিউম আমরা বুঝে গেলাম। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে ওই যে স্ট্যান্ডার্ড স্টেটের কথা যেটা বলেছিলাম, সেটা ছিল আইডিয়াল গ্যাস, কিন্তু প্রশ্ন হচ্ছে আইডিয়াল 1 bar প্রেশারে ওটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভই করেন, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর একটা প্রশ্ন যে ঠিক আছে ওটা আইডিয়াল গ্যাস তো বুঝলাম, কিন্তু রিয়েল, হোয়াট অ্যাবাউট দ্য রিয়েল সিচুয়েশন, তার জন্য ওই বেসিক্যালি আমাদেরকে যেটা বুঝতে হবে যে ওই আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের এনথ্যালপির মধ্যে একটা রিলেশন খুঁজে বার করতে হবে অ্যাট সেম টেম্পারেচার প্রেশার। তাহলে আইডিয়ালটা যদি আমাদের জানা থাকে, তাহলে সেখান থেকে রিয়েলটা বার করতে পারবো, যদি বাকি টেম্পারেচার ভলিউম প্রেশার এই ডেটাগুলো আমাদের কাছে থাকে। সেই রিলেশনটাই হচ্ছে এই রিলেশনটা, যেখানে করলাম যে প্রথমে রিয়েল গ্যাস নিলাম, সেইটার প্রেশার 0 বারে নিয়ে চলে গেলাম, তাহলে ওটা আইডিয়াল হয়ে গেল। তারপরে আইডিয়ালটাকে আবার ওই যে অ্যাকচুয়াল আমাদের যে প্রেশার ফর দ্য রিয়েল গ্যাস, সেখানে নিয়ে চলে গেলাম। মোট কথা টোটাল 3টে প্রসেসে করলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। এই অবধি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এটা হলো। এবার এর কিছু অঙ্ক টঙ্ক আছে। এরপর আর একটা জিনিস আছে, সেটাকে বলতে হবে, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। এটা আচ্ছা, অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচারটা কি? কি বলছে যে ইন দ্য ক্যালকুলেশন অফ এনথ্যালপি চেঞ্জ ফর এ কেমিক্যাল রিয়াকশন উই অ্যাজিউম দ্যাট দ্য রিয়াকশন টেক্স প্লেস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, but for both exothermic and endothermic reaction heat is neither liberated or absorbed during the reaction. Heat is either liberated or absorbed during the reaction, which should change the temperature of the system. এটা হওয়া উচিত। We may assume that the heat is immediately dissipated to the surrounding and temperature may remain constant. এটাই হয় নর্মালি, এটাই আমরা ভেবে নিই, ঠিক আছে? কি বলছে যে কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে আমরা যে হিট চেঞ্জ নিয়ে কথা বলছি, এবং বলছি যে আমরা আইসোথার্মাল প্রসেসের রিয়াকশনটা দেখছি টেম্পারেচার প্রেশার যখন কনস্ট্যান্ট, তার মানে এবার এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট তো বলছি, কিন্তু এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে আইদার হিট দিচ্ছি অথবা হিট ছাড়ছে,
এইটা যে হচ্ছে তার ফলে তো বেসিক্যালি আমার রিয়াকশনের টেম্পারেচার চেঞ্জ হওয়া উচিত, কারণ আইদার হিট দিচ্ছি মানে ওটা হিট হচ্ছে, হিট ছাড়ছে মানে ওটা কুল হচ্ছে, টেম্পারেচার তো চেঞ্জ হওয়া উচিত, কিন্তু বলছি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। কেন বলতে পারছি? কারণ এর সাথে সাথে ধরে নিচ্ছি যে যখন হিট দিচ্ছি তখন আইদার হিটটা রিয়াকশনের মধ্যে গিয়ে ওই হিট এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, যার ফলে ও রিয়াকশনের টেম্পারেচার বাড়াচ্ছে না, অথবা হিট যখন লিবারেট করছি সেটা সাথে সাথে সারাউন্ডিং এ ডিসিপেট করে যাচ্ছে, করে ফাইনালি টেম্পারেচারটা যেন অ্যাজ ইউ কনস্ট্যান্ট রেখে দিচ্ছে। এটাই হচ্ছে, এটাই মেনে, সেই জন্যই টেম্পারেচার কনস্ট্যান্টটা বলতে পারছি। কিন্তু কিছু কিছু রিয়াকশন থাকে যেগুলো ভীষণ ফাস্ট রিয়াকশন, সেগুলোর ক্ষেত্রে হিট ক্যানট ডিসিপেট টু দ্য সারাউন্ডিং ভেরি কুইকলি অ্যান্ড হেন্স টেম্পারেচার অফ দ্য সিস্টেম শুড চেঞ্জ। এটা হচ্ছে, তার মানে এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে কি হচ্ছে যে টেম্পারেচার, আমি রিয়াকশনের একটা মানে রিয়াকশন মিডিয়ামের একটা টেম্পারেচার আছে, এবার সেইটার ক্ষেত্রে কি হবে যে হিট যখন লিবারেট হচ্ছে হিটটা তাড়াতাড়ি করে ডিসিপেট করে যাওয়া উচিত, যাতে করে টেম্পারেচারের কোনো চেঞ্জ না হয়, হ্যাঁ মানে এরকম মানে কোনো কিছু না হয়, হিট হিট মানে যতটা হিট ছাড়ছে সেই কোনো রকম ভাবে সারাউন্ডিং থেকে আবার হিট ওর মধ্যে ঢুকছে, করে ব্যাপারটা আর কি সাপ্রেস করে যাওয়া উচিত, যাতে করে টেম্পারেচারের কোনো চেঞ্জ না হয় আর কি, রিয়াকশন মিডিয়ামের কোনো রিয়াকশন টেম্পারেচারের কোনো চেঞ্জ না হয়, সেটা হওয়া উচিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু ফাস্ট রিয়াকশনের ক্ষেত্রে দেখা যায় যে অত তাড়াতাড়ি হিট ছেড়ে দিচ্ছে আবার অন্য জায়গা থেকে হিট নিয়ে নিচ্ছে, এই ব্যাপারগুলো হতে পারে না। সেক্ষেত্রে হিটটা রিয়াকশনের মধ্যেই থেকে যায়, বাইরে বেরোতে পারে না, সেই জন্যই অ্যাডিয়াবেটিকের কনসেপ্টে আসলো, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর, যেহেতু বেরোতে পারছে না সেহেতু তার মানে রিয়াকশন মিডিয়ামে টেম্পারেচার বাড়ছে, তার মানে কিছু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কতটা টেম্পারেচার বাড়ছে বা টেম্পারেচার চেঞ্জ হয়ে কোথায় দাঁড়াচ্ছে সেটা ডিটারমাইন করা দরকার, সেই টেম্পারেচারকে বলা হয় অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। In an extreme case, it may happen that no heat is either removed or supplied by the surrounding, ওই ডিসিপেটটা হচ্ছে না আর কি। This is now an adiabatic process. In this case, product will be at different temperature from the reactant. এটা হবে, ঠিক আছে? এইটা, এটাকে বলে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। এবার এটা যদি হয় তাহলে আমাকে অবশ্যই অ্যাডিয়াবেটিক ফ্লেম সেই টেম্পারেচারটা মানে ডিটারমাইন করতে হবে, হ্যাঁ সেইটা, সেটা কি, এটা কি বলছে যে কনসিডার এ রিয়াকশন, ধরো রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে হুইচ টেক্স প্লেস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ওয়্যার আর ইজ রিয়াক্ট্যান্ট অ্যান্ড পি ইজ প্রোডাক্ট, পি বা এটা বলছে এক্স, ঠিক আছে, এক্স ইজ প্রোডাক্ট, এইটা this can be split into the following two steps. Step 1 থেকে যেটা T0 আর প্রেশার P তে আছে থেকে T0 প্রেশার P তে গেল, তারপরে আবার এই X T0 প্রেশার P থেকে X T P তে গেল, মানে টেম্পারেচারটা আলাদা আলাদা হয়ে গেল আর প্রেশার থ্রু আউট কনস্ট্যান্ট। Then the overall reaction is given by basically R T0 P থেকে X T P তে যাচ্ছে। তাহলে ফর স্টেপ 1 চেঞ্জ ইন এনথালপি ডেল আর এইচ টি জিরো, যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, অ্যান্ড ফর স্টেপ 2 চেঞ্জ ইন এনথালপি ডেল আর এইচ টি জিরো, অ্যান্ড ফর স্টেপ 2 চেঞ্জ ইন এনথালপিটা কি হবে, এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে মানে কারচপ রিলেশন, মানে বেসিক্যালি ডেল এইচ ফ্রম টি জিরো টু টি সিপি এক্স ডিটি, কারণ স্টেপ 2টার জন্য পুরোটাই হচ্ছে এক্স টু এক্স যাচ্ছে, শুধুমাত্র টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে, তার মানে এটা বেসিক্যালি ওই মানে ডেলার, মানে এইটার ক্ষেত্রে কি হচ্ছে জাস্ট এক্স টু এক্স যাচ্ছে, শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তার মানে ওইটা বেসিক্যালি কি বলে, মানে ডেলার সিপি মানে কি, মানে ওটা সিপি অফ এক্স ডিটি ফ্রম টেম্পারেচার টি জিরো টু টি, কারচপ রিলেশন থেকে এটা হবে, ঠিক আছে? তাহলে ফর স্টেপ 2 এর জন্য চেঞ্জ ইন এনথালপি বলছে ডেল্টা এইচ, যেটা এইভাবে দেখানো যায়, আর স্টেপ 1 এর জন্য তো সবই টেম্পারেচার প্রেশার সবই কনস্ট্যান্ট আছে, শুধু রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, যেটা বেসিক্যালি মানে যেহেতু ডেল আর এইচ অ্যাট টি জিরো বলতে পারি, ঠিক আছে? এটা হলো, আচ্ছা তাহলে লেট দ্য এনথালপি চেঞ্জেস ফর ওভারঅল রিয়াকশন হচ্ছে ডেল আর এইচ, তাহলে ফ্রম হেসেস ল অফ হিট কনস্ট্যান্ট হিট সামেশন থেকে ডেল আর এইচ ইকুয়ালস টু ডেল আর এইচ টি জিরো প্লাস ডেল এইচ, তাহলে ডেল্টা এইচ যেটা হচ্ছে বেসিক্যালি চেঞ্জ ইন টেম্পারেচারের জন্য হিট চেঞ্জ, মানে ফর দ্য স্টেপ 2 আর কি, সেইটা হবে হচ্ছে ডেল আর এইচ মাইনাস ডেল আর এইচ টি জিরো,
আচ্ছা এইটা মানে কার্চার রিলেশন থেকে এইটা আছে ইকুয়ালস টু ডেল আর এইচ মাইনাস ডেল আর এইচ টি জিরো। আচ্ছা এইবার এইখানে কি হবে, সিপিটা যেহেতু আমি এখানে কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্স বলছি না, কোনো এক্সপ্লিসিট টেম্পারেচার ডিপেন্ডেন্স আছে বলছি না, শুধুমাত্র এক্স এর হিট ক্যাপাসিটি এটা, তাহলে এটা বাইরে বেরিয়ে আসলো ইন্টু টি মাইনাস টি জিরো হলো ডিটিটা ইন্টিগ্রেশন ইকুয়ালস টু ডেল আর এইচ মাইনাস ডেল আর এইচ টি জিরো। আচ্ছা এই টেম্পারেচারটাই তো সেই এডিআইবিটিক ফ্লেম টেম্পারেচার যেটা বেড়েছে, তাহলে সেইটা হবে হচ্ছে এইটা। এবার এইগুলো সব এক্সপেরিমেন্টালি ডিটারমাইন কোয়ান্টিটি, তাহলে এখান থেকে টেম্পারেচার পাওয়া যাবে। তাহলে হেয়ার উই হ্যাভ অ্যাজিউম দ্যাট সিপিএক্স ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার উইদিন দ্য টেম্পারেচার এন্ড টি জিরো টু টি, যেটা বললাম। তাহলে এইটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। এবার এটাকেই যদি আমি অ্যাট কনস্ট্যান্ট, আচ্ছা ঠিক আছে এই অবধি হলো, ঠিক আছে এটা হলো। আচ্ছা এবার বলছে when the reaction takes place in adiabatic condition then qp that is del আর h টা হচ্ছে জিরো। মানে কি বলেছে, মানে বলছে প্রেশার তো কনস্ট্যান্ট প্রেশারে তো হচ্ছেই, ঠিক আছে, এই যে ফর স্টেপ টুটার জন্য। এইবার বলছি প্রেশার কনস্ট্যান্ট, এবার স্টেপ টুটা আসছেটা কেন, কারণ এ কোন রকম হিট এক্সচেঞ্জ করছে না, মানে এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস যদি হয় তাহলে এবং যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে তাহলে যে হিট চেঞ্জ সেটা তো কিউপির সাথে সমান। যদি অ্যাডিয়াবেটিক যদি প্রথমে হিট প্রেশার কনস্ট্যান্ট থাকে, এটা 1 নম্বর। 2 নম্বর এটা তো অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস মানে তো হিট চেঞ্জ সেটা তো জিরো, মানে কিউপিটা জিরো। তার মানে কিউপি মানে তো আবার এই প্রেশার কনস্ট্যান্ট থাকার জন্য ওটা ডেল আর এইচ এর সাথে সমান, তার মানে এর এই সেকেন্ড স্টেপের জন্য যে টেম্পারেচার চেঞ্জ ডেল আর এইচ, মানে ধরো এই যে এইটা যেটা ডেল আর এইচ যদি বলি, সেই ডেল আর এইচ যদি বলি, হ্যাঁ মানে হ্যাঁ যেটা যদি বলি তাহলে সেটা তো বেসিক্যালি আমার জিরো। তাহলে সেটা যদি আমার জিরো হয়ে যায় তাহলে আমার টি ইকুয়ালস টু কি হচ্ছে, টি জিরো প্লাস ডেল আর এইচ মাইনাস ডেল আর এইচ টি জিরো বাই সিপি ইন্টু এক্স, এটা হচ্ছে। তাহলে এই ডেল আর এইচটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা টি জিরো মাইনাস ডেল আর এইচ অ্যাট টি জিরো সিপি এক্স, এটা হয়ে গেল। তাহলে ইফ এ রিয়াকশন, এবার এবার কথাটা হচ্ছে তাহলে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার অ্যাকচুয়ালি কিন্তু এইটা হলো, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ঠিক আছে, এবার ইফ এ রিয়াকশন ইজ এক্সোথার্মিক তাহলে আমার সেক্ষেত্রে ওই প্রথম স্টেপের জন্য ডেল আর এইচ টি জিরো যেটা সেটা হচ্ছে লেস দ্যান জিরো হবে এক্সোথার্মিক হলে, তাহলে সেক্ষেত্রে এটা প্লাস হয়ে যাবে, তার মানে টি গ্রেটার দ্যান টি জিরো হয়ে যাবে, দ্যাট ইজ দেয়ার উইল বি এ রাইজ ইন টেম্পারেচার। ইফ দ্য রিয়াকশন ইজ এন্ডোথার্মিক তাহলে এইটা গ্রেটার দ্যান জিরো হবে, সেক্ষেত্রে টি লেস দ্যান টি জিরো হয়ে যাবে, সেক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচারটা কমে যাচ্ছে। দিস টেম্পারেচার হ্যাজ এ স্পেসিফিক সিগনিফিকেন্স পার্টিকুলারলি ইন দ্য কম্বিনেশন ইন দ্য তো এখানে ভুল লেখা, ইন দ্য combustion of hydrocarbon. Temperature of the flame can be estimated from this equation. Temperature obtained from this equation gives the maximum flame temperature. In actual experiment there must be a dissipation of energy and hence experimental flame temperature should be less than this maximum flame temperature. এক্সপেরিমেন্টের ক্ষেত্রে হয়তো এতটাও বেশি অ্যাডিয়াবেটিক কন্ডিশন থাকে না, সামান্য হলেও একটা আর কি কিছু পরিমাণ ডিসিপেশন থাকে, কিছু পরিমাণ ডিসিপেশন থাকে মানে দেয়ার উইল বি আ স্মলার ভ্যালু অফ দিস ডেল্টা আর এইচ, কারণ ওটা তখন জিরো, মানে এতটাও অ্যাডিয়াবেটিক কন্ডিশন থাকে না, মানে ওটা ওটা একদম এক্স্যাক্টলি জিরো হয়তো হয় না, সামান্য একটা ভ্যালু থাকে। সেক্ষেত্রে এক্সপেরিমেন্টাল যে ফ্লেম টেম্পারেচারটা পাওয়া যায় সেটাই থিওরিটিক্যালি বা ক্যালকুলেটেড ফ্লেম টেম্পারেচার, যেখানে আমি একদম অ্যাডিয়াবেটিক ধরে নিয়েছি যে কারণে এটা ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়েছে তার থেকে হয়তো সামান্য কম হবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। একই রকম ভাবে যদি ইন টার্মস অফ ভলিউম করি তাহলে ওই ডেল্টা আর এইচটা ডেল্টা আর ইউ হয়ে যাবে আর সিপিটা সিভি হয়ে যাবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ছিল মোটামুটি তোমার মানে ইম্পর্টেন্ট জিনিস অফ থার্মোকেমিস্ট্রি। এরপর যেটা থাকে সেটা হচ্ছে দেয়ার আর লটস অফ ডেফিনেশন
যে এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ আর কি কম্বাশন, এনথালপি অফ মানে হাজারটা বন্ড এনথালপি, হ্যাঁ, তারপরে এনথালপি অফ নিউট্রালাইজেশন, এনথালপি অফ সলভেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এই সমস্ত প্রচুর জিনিস থাকে, সেইগুলোই মেনলি পড়তে হবে। পড়লে কিন্তু থার্মোকেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। মেনলি থার্মোকেমিস্ট্রি থেকে যে জিনিসগুলো আসে, এই কার্চফ রিলেশনটা প্রচুর আসে, কার্চফ রিলেশন, এবং সেখান থেকে অঙ্ক বা তার প্রুফ ট্রুফ প্রচুর আসে। আর হেসেস ল অফ হিট সামেশন থেকে অনেক কিন্তু অঙ্ক দেয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা বেসিক্যালি এই যে এনথ্যালপি অফ ফরমেশন, এনথ্যালপি অফ কম্বাশন, এনথ্যালপি অফ হাইড্রোজেনেশন, ইন ল্যাটিস এনথ্যালপি। আচ্ছা, এইটাও বেশ ইম্পর্টেন্ট, এই ল্যাটিস এনথ্যালপি অ্যান্ড বর্নহেভার সাইকেল। ল্যাটিস এনথ্যালপি অ্যান্ড বর্নহেভার সাইকেল, এইটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট একটা, এইটা হচ্ছে একটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, তাও পড়ার মতো। ল্যাটিস এনথ্যালপি অ্যান্ড বর্নহেভার সাইকেল, বন্ড ডিসোসিয়েশন এনথ্যালপি অ্যান্ড অ্যাভারেজ বন্ড এনথ্যালপি, রেজোনেন্স এনথ্যালপি, এনথ্যালপি অফ নিউট্রনাইজেশন, এনথ্যালপি অফ সলিউশন অ্যান্ড ডাইলিউশন, এটসেট্রা। এইগুলোই হচ্ছে পরদিন হচ্ছে বলতে হবে। এগুলো জাস্ট কিছুই না, ওই একই জিনিস, কি ডেফিনেশন, শুধু এইটাই ল্যাটিস এনথ্যালপি অ্যান্ড বর্নহেভার সাইকেল, এইটা বেশি ইম্পর্টেন্ট। এইটা তাও ঠিক আছে, এটাও বেসিক্যালি ওই কনস্ট্যান্ট অফ হিট সামেশন, তারই কনসেপ্ট, আর কিছু না। তো যাই হোক, এইটা তাও ইম্পর্টেন্ট যে পরপর রিয়াকশনগুলো কি কি স্টেপে হয়, প্রথমে কিভাবে সাবলিমেশন হচ্ছে, তারপরে বন্ড ডিসোসিয়েশন হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে মানে ইলেকট্রন ছাড়ছে, তার মানে আয়নে পরিণত হচ্ছে, সেখান থেকে আবার একটা ইলেকট্রন, মানে এরকম ভাবে আর কি পরপর পরপর হয়, সেটা তাও বোঝার জায়গা আছে। বাকি হচ্ছে সব মোটামুটি ওই যা যোগ বিয়োগের ব্যাপার। ঠিক আছে, এইটা হচ্ছে পরের দিন পড়তে হবে। এইটা পড়ে নিলে আমাদের শেষ। মানে সিলেবাস তোমাদের শেষ। ঠিক আছে, তাহলে তোমরা পড়ো, পরের পরের রবিবার পড়ালে তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, কিছু অসুবিধা থাকলে বলো। ম্যাম পিডিএফটা কি কালকেই দিয়ে দেবেন? হ্যাঁ, আজকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রাখছি আজকে, আবার পরের দিন।